নমস্কার, হাই নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন নিউজ টুডে। উপনির্বাচনের ফল প্রকাশের একদিন পর কালীঘাটে বৈঠক ডাকলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনে আবারও নিজেদের গড় ধরে রাখতে সাংগঠনিক স্তরে কি পরিবর্তন করা উচিত তা নিয়ে আলোচনা হতে পারে বৈঠকে। উপনির্বাচনের ফল প্রকাশের একদিন পর জাতীয় কর্মসমিতির বৈঠক ডাকলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সোমবার বিকেল 4টে কালীঘাটে হবে বৈঠক। থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ কর্মসমিতির সদস্যরা। বিধানসভা নির্বাচনে আবারও নিজেদের গড় ধরে রাখতে সাংগঠনিক স্তরে কি পরিবর্তন করা উচিত তা নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া দলের অন্দরের রদবদল ইস্যুও এই বৈঠকে গুরুত্ব পাবে বলে সূত্রের খবর। আগামী শনিবার বাংলার 6 আসনের উপনির্বাচনের ফল প্রকাশ। তারপরই অর্থাৎ সোমবার বিকেলে কালীঘাটে তৃণমূলের কর্মসমিতির বৈঠক। সূত্রের খবর, বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হতে পারে এই বৈঠকে। প্রথমত, ভোট মানেই শক্তি পরীক্ষা। উপনির্বাচনের ফলাফল যে বাড়তি অক্সিজেন দেবে তা বলার অপেক্ষা রাখে না। এই ফল স্পষ্ট হতেই 26-এর নির্বাচনে ঝাঁপাবে তৃণমূল। আসন্ন বিধানসভা ভোটে নিজেদের মাটি ধরে রাখতে রণকৌশল কি হবে তা নিয়ে আলোচনা হতে পারে বৈঠকে। সামনেই শুরু বিধানসভা ও লোকসভার শীতকালীন অধিবেশন। লোকসভায় তৃণমূলের অবস্থান কি থাকবে তা নিয়ে আলোচনা হতে পারে কর্মসমিতির বৈঠকেও। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল দলের রদবদল। বেশ কিছুদিন ধরেই চর্চায় রদবদল। এই বিষয়ে একাধিক শীর্ষ নেতারা কথা বলেছেন, কিন্তু কোনো সিদ্ধান্তের কথা প্রকাশ্যে আসেনি। মনে করা হচ্ছে এই কর্মসমিতির বৈঠকে রদবদল নিয়েও আলোচনা হতে পারে। তবে কি নিয়ে আলোচনা হবে তা নিয়ে দলের তরফে কোনো তথ্যই মেলেনি। হাই নিউজ নেটওয়ার্ক। কৃষক বন্ধু প্রকল্পে রবি শস্যের জন্য কৃষকদের আর্থিক সহায়তা দেবে রাজ্য সরকার। এর জন্য 2,943 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। নবান্ন থেকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কৃষকদের জন্য সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষক বন্ধু প্রকল্পে রবি শস্যের জন্য কৃষকদের আর্থিক সহায়তা দেবে রাজ্য সরকার। এর জন্য 2,943 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী জানান, 2024-25 অর্থবর্ষে রবি শস্যের জন্য কৃষক বন্ধু প্রকল্পে 1,08,95,000 কৃষককে সহায়তা করা হবে। শুক্রবার থেকেই কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে বলে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন। মোট 2,943 কোটি টাকা সহায়তা প্রদানের সূচনা করা হয়। কৃষক বন্ধু 24-25 রবি মরশুমের জন্য আমাদের কৃষক বন্ধু প্রকল্প আছে, আগেই আমরা করেছি। 24-25 রবি মরশুমের জন্য কৃষক বন্ধু নতুন প্রকল্পে 1,08,95,000 কৃষককে, সংখ্যাটা আবার বলি, 1,08,95,000 কৃষককে মোট 2,943 কোটি টাকা সহায়তা প্রদানের সূচনা করা হলো। আগামীকাল থেকেই টাকা ছাড়া হবে। কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের আর্থিক সহায়তা করে রাজ্য সরকার। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বলেন, এবছর এখনো পর্যন্ত 5,859 কোটি টাকা সহায়তা করা হয়েছে। 2019 সালে এই প্রকল্প শুরু হয়। সেই সময় থেকেই এই প্রকল্পে 21,134 কোটি টাকা সহায়তা করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান। পাশাপাশি কেন্দ্রকে আক্রমণ করে তিনি বলেন, এটা পুরোটাই রাজ্যের টাকা, কেন্দ্রের কোনো সহায়তা নেই। অর্থাৎ এবছরই কৃষক বন্ধু নতুন প্রকল্পে বাংলার কৃষকদের মোট 5,859 কোটি টাকা সহায়তা দেওয়া হলো। শুধু এবছরেই সব মিলিয়ে 2019 সাল থেকে, মাত্র 2 বছরের কথা যদি আপনাদের বলি, তাহলে 13 বছরের কথা না বলে যদি আমি 2 বছরের কথাই বলি, তাহলেও জেনে রাখবেন বাংলার কৃষকদের এ পর্যন্ত কৃষক বর্গাদার ভাগ চাষিদের 21,000
134 কোটি টাকা সহায়তা দেওয়া হলো। টাকাটা সম্পূর্ণভাবে রাজ্যের, এক্ষেত্রে কেন্দ্রের 1 পয়সা নেই। বাংলার শস্য বীমার কথাও বলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, নভেম্বর পর্যন্ত 1,02,00,000 কৃষক শস্য বীমা প্রকল্পের সুবিধা পেয়েছেন। মোট 3,221 কোটি টাকা সহায়তা করা হয়েছে। বন্যা, ঘূর্ণিঝড়, দানার প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা। সেজন্য এবার শস্য বীমার সময়সীমা সেপ্টেম্বর থেকে বাড়িয়ে নভেম্বর পর্যন্ত করা হয়েছে। এছাড়াও শস্য বীমা প্রকল্প মানে ক্রপ ইন্স্যুরেন্স, আগে চাষিদের টাকা দিতে হতো, কিন্তু এখন চাষিদের টাকা দিতে হয় না, আর সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা আসে না, আমরা দিই 100%। 1,02,00,000 কৃষককে বাংলা শস্য বীমা রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে আরো 3,221 কোটি টাকা সহায়তা করা হয়েছে। এছাড়াও বন্যা ও দানার মতো নানা প্রাকৃতিক বিপর্যয়ে বাংলা শস্য বীমার সময় সেপ্টেম্বর পর্যন্ত থাকে শস্য বীমা করা, এটা নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে এবং রাজ্য জুড়ে এর জন্য ক্যাম্পও করা হয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী এও জানান, নতুন 65 লক্ষ কৃষক নাম নথিভুক্ত করেছেন। জেলায় জেলায় রিপোর্ট খতিয়ে দেখার পর যোগ্য কৃষকদের ডিসেম্বরের মধ্যেই টাকা দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী জানান। হাই নিউজ নেটওয়ার্ক। সাসপেন্ড হলেন বারাবণী থানার ইনচার্জ সাব ইন্সপেক্টর মনোরঞ্জন মণ্ডল। বৃহস্পতিবার রাতেই তাকে সাসপেন্ড করেছেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সিপি সুনীল কুমার চৌধুরী। এসআই এর বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ। নিচু তলার পুলিশদের একাংশের বিরুদ্ধে দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ তুলেছিলেন খোদ মুখ্যমন্ত্রী। আর তার কয়েক ঘন্টার মধ্যেই সাসপেন্ড করা হল বারাবণী থানার ইনচার্জ সাব ইন্সপেক্টর মনোরঞ্জন মণ্ডলকে। বৃহস্পতিবার রাতেই তাকে সাসপেন্ড করেছেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সিপি সুনীল কুমার চৌধুরী। তবে কি মুখ্যমন্ত্রী পুলিশকে নিয়ে মুখ খোলার পরই শুরু হলো অ্যাকশন? শুরু হয়েছে জল্পনা। যে সাসপেনশন নোটিশ দেওয়া হয়েছে এসআইকে, সেখানে অপেশাদার আচরণের অভিযোগ তোলা হয়েছে। ফলে ঠিক কী কারণে সাসপেন্ড করা হলো তা নিয়ে জল্পনা রয়ে যাচ্ছে। কয়লা বালি পাচারের সঙ্গে যোগ থাকার অভিযোগ, নাকি অন্য কোনো কারণ? সূত্রের খবর, আরও বেশ কয়েকজন থানার অফিসার ইনচার্জের নামও থাকতে পারে এই তালিকায়। আপাতত মনোরঞ্জন মণ্ডলকে সাসপেন্ড করা হয়েছে। বৃহস্পতিবার নবান্নে পুলিশের নিচুতলার একাংশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী, যিনি রাজ্যের পুলিশ মন্ত্রীও বটে। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, টাকার বিনিময়ে কয়লা এবং বালি পাচারের মতো অবৈধ কারবারে সাহায্য করছে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের নিচুতলার একাংশ। তিনি বলেন, সিআইএসএফ এর একাংশ বা পুলিশের একাংশ টাকা খেয়ে চুরি করবে, এটা আমি হতে দেব না। মুখ্যমন্ত্রীর অভিযোগ এবং এই মন্তব্যের পরেই পুলিশ এবং প্রশাসনিক মহলে তৎপরতা শুরু হয়। পুলিশ সূত্রে খবর, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বেশ কয়েকজন আধিকারিকের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়, যেমন শুরু হয়েছে বারাবণী থানার এসআই এর বিরুদ্ধেও। পাশাপাশি সাসপেনশনে থাকার সময় মূল বেতনের অর্ধেক পাবেন ওই পুলিশ আধিকারিক, তবে অন্যান্য ভাতা তিনি পাবেন বলে জানানো হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ওই এসআইকে পুলিশের কাজের ব্যবহৃত জিনিসপত্র আসানসোল পুলিশ লাইনে জমা দিতেও বলা হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। নন্দীগ্রামের মঞ্চ থেকে পুলিশকে হুঁশিয়ারি কুণাল ঘোষের। মন্তব্য, সিপিএম বা অন্য রাজনীতি বুকে নিয়ে যারা পুলিশে রয়েছেন তাদের চিহ্নিত করুন। এরা সুযোগ পেলেই সরকার এবং সরকারি দলকে অন্তর্ঘাত করছে। 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায় 250 আসন নিয়ে ক্ষমতায় আসবেন। ব্যাগ গুছিয়ে রাখুন, সুন্দরবন বা কোচবিহারে পাঠাবো। সুন্দরবনের বাঘ পাহারা দিতে প্রস্তুত থাকুন। শুক্রবার নন্দীগ্রামে তৃণমূলের উপর হামলার অভিযোগে প্রতিবাদ সভা ছিল, আর সেখান থেকেই এমনই হুঁশিয়ারি তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদকের। ট্যাবের টাকা নিয়ে জালিয়াতির ঘটনায় জেরবার রাজ্য। তারই মাঝে আবার লক্ষ্মীর ভান্ডারেও সাইবার অপরাধীদের থাবা। উপভোক্তার টাকা যাচ্ছে অন্য অ্যাকাউন্টে।
ট্যাবের টাকা নিয়ে রাজ্য জুড়ে জালিয়াতির জাল, তারই মাঝে লক্ষ্মীর ভাণ্ডারেও সাইবার অপরাধীদের থাবা। দিনহাটার লক্ষ্মীর ভাণ্ডারের একাধিক উপভোক্তার টাকা অন্য অ্যাকাউন্টে চলে যাচ্ছে বলে অভিযোগ। কারো গত 2 বছর থেকেই অন্য অ্যাকাউন্টে ঢুকছে টাকা, কারুর আবার গত 4 মাস থেকে ঘটছে এই ঘটনা। এরকম বেশ কিছু অভিযোগ ইতিমধ্যেই মহকুমা শাসকের কাছে জমা পড়েছে। উল্লেখ্য, গত কয়েকদিন থেকেই ট্যাব কেলেঙ্কারি সামনে আসার পর গোটা রাজ্য জুড়ে তোলপাড় শুরু হয়েছে। ঠিক তার পরপরই দিনহাটায় একাধিক উপভোক্তার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা অন্য কারোর অ্যাকাউন্টে যাওয়ার ঘটনা সামনে আসতেই অস্বস্তিতে পড়েছে অভিজ্ঞ মহল। ইতিমধ্যেই লিখিতভাবে 2টি অভিযোগ জমা পড়েছে মহকুমা শাসকের করণে। তাদের মধ্যে একজন দিনহাটা বোর্ডিংপাড়া 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মেরিনা খাতুন। তার কথায়, গত 2021 সালের শেষের দিকে তিনি দুয়ারে সরকারের ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন জমা করেছিলেন এবং সেখানেই তিনি তার ব্যাংকের পাসবইয়ের কপিও জমা দেন। আবেদন করার এতদিন পরেও তার ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের কোনো টাকা ঢোকে না বলেই অভিযোগ। আমার টাকাটা অন্য অ্যাকাউন্টে ঢুকতেছে 2022 থেকে, আমি তো পাচ্ছি না, অন্য কেউ পাচ্ছে। লক্ষ্মীর ভান্ডারে অ্যাপ্লাই আপনি কবে করেছেন, কতদিন আগে? 2021-এর শেষের দিকে করছিলাম। একবারও টাকা পাননি? না, একবারও পাইনি। এই যে আপনার অ্যাকাউন্টের টাকা যে অন্য অ্যাকাউন্টে ঢুকছে, সেটা লাস্ট কবে জানতে পারলেন? লাস্ট 2023-এ জানছিলাম। তো এটা তো 2024 শেষ হতে চলে, এতদিন কোনো খোঁজ খবর করেননি? এতদিন তো আমি বেঙ্গলে ছিলাম, আমি অত কেয়ার নিই নাই, কিন্তু এইবার এসে কেয়ার করছি। এবার কবে গিয়েছেন অফিসে? সোমবার দিন। কি বললো অফিস থেকে? অফিস থেকে তো দেখলো আমার অ্যাকাউন্টে ঢুকতেছে না, অফিসে বললো অ্যাপ্লিকেশন লেটার লেখা লাগবে। তারপরে অ্যাপ্লিকেশন লেটার দিলাম, জমা দিলাম। আবার কালকে এসডিও অফিসে ডাকছিল, গেছিলাম। যাওয়ার পরে বললো আবার আমার অ্যাকাউন্টগুলো সব চেক করলো, 4টা অ্যাকাউন্ট, 4টাই চেক করলো না, একটা অ্যাকাউন্টতে আমার টাকা ঢুকতেছে না, অন্য অ্যাকাউন্টেই ঢুকতেছে। কিন্তু আপনার লক্ষ্মীর ভান্ডারের টাকা 2022 সাল থেকে অন্য অ্যাকাউন্টে ঢুকতেছে, অন্য কেউ পাচ্ছে। সেটা কোথাকার অ্যাকাউন্ট, কোনো খোঁজ নিয়েছেন? না, ওইটাও খোঁজ নিই না, কিন্তু পোস্ট অফিসের অ্যাকাউন্টে ঢুকতেছে। মানে যে অ্যাকাউন্টে ঢুকতেছে সেটা পোস্ট অফিস। আপনার পোস্ট অফিসে কোনো অ্যাকাউন্ট আছে? হ্যাঁ আছে, ওইটাও চেক করা হয়েছে, ওইখানেও ঢুকতেছে না। সম্প্রতি ওই মহিলা এক প্রতিবেশীর কাছে জানতে পারেন অনলাইনের মাধ্যমে তার আধার কার্ডের নম্বর দিয়ে ট্র্যাকিং করা সম্ভব। সেই মতো আধার কার্ডের নম্বর দিয়ে ট্র্যাকিং করা হলে হতবাক হয়ে যান ওই মহিলা, কারণ তিনি জানতে পারেন তার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা 2022 সাল থেকেই ঢুকছে। তবে সেটা তার ব্যাংক অ্যাকাউন্টে নয়, তা ঢুকছে পোস্ট অফিসের একটি অ্যাকাউন্টে, যা ওই মহিলার অ্যাকাউন্টই নয়, এমনকি তার পরিচিত কারোর অ্যাকাউন্টও নয়। ঘটনায় সন্দেহ হওয়ায় মহকুমা শাসকের করণে লিখিতভাবে বিষয়টি জানান মেরিনা খাতুন। যদিও দিনহাটা মহকুমা শাসক বিধু শেখরের কথায় তিনি এরকম 2টি অভিযোগ পেয়েছেন। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপের জন্য জেলাতে পাঠানো হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই লোহা পাচারের অভিযোগে তৃণমূলের 2 নেতা গ্রেফতার। লোহা পাচারের অভিযোগে গ্রেফতার তৃণমূলের ব্লক সহ সভাপতি, তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরকেও গ্রেফতার করেছে পুলিশ। দুর্গাপুর 3 নম্বর ব্লক সহ সভাপতি রিন্টু পাজা এবং প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অরবিন্দ নন্দী গ্রেফতার। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই তৎপর পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, লোহা পাচারের অভিযোগে বৃহস্পতিবার রাতে 2জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। এছাড়াও পুলিশের তরফ থেকে জানানো হয়েছে তাদের বিরুদ্ধে লোহা পাচারের অভিযোগও রয়েছে। অগ্নিমূল্য বাজার টাস্কফোর্সের নজরদারি সত্ত্বেও বিক্রেতাদের বারবারন্ত নিয়ে বৃহস্পতিবার সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সকালেই সল্টলেক সহ কলকাতার একাধিক বাজারে হানা দিয়েছেন টাস্কফোর্সের আধিকারিকেরা। শুধু কলকাতায় নয়, শিলিগুড়িতেও দেখা গেল সেই একই ছবি। শিলিগুড়ির বাজার পরিদর্শনে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। শুক্রবার সকালে কলকাতা সহ শিলিগুড়ির একাধিক বাজারে যান টাস্কফোর্সের আধিকারিকেরা। ঘুরে দেখেন সমস্ত সবজির দোকান। বেআইনিভাবে কোথাও সবজির অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে কিনা তাও খতিয়ে দেখেছেন তারা। অন্যায়ভাবে অতিরিক্ত দাম নিলে পুলিশ পদক্ষেপ নিতে পারে বলে ব্যবসায়ীদের হুঁশিয়ারিও দিয়েছেন। বলেছেন বাজারে আলুর দাম প্রচুর বেড়েছে, তো আজকে দেখে গেলাম মুখ্যমন্ত্রী বলার পরে আলুর দাম
কমেছে কিনা, আলুর দাম কমেছে কিনা বলতে পারবো না, আলু পেঁয়াজ কেনবার লোক কমে গেছে। আমি এতগুলো দোকান ঘুরলাম, আলু পেঁয়াজ খুব কম লোকই কিনছে, আমি জানি না দামের কারণে কিনা। আরেকটা জিনিস দেখলাম যে আলুর মানে সব থেকে বড় বিষয়, আমাদের রাজ্যের আলু প্রায় এখানে নেই। ধূপগুড়ি বাদ দিয়ে কোথাকার আলু নেই, ভুটান, শিলং, পাঞ্জাব এখানকার আলু আছে। তার মানে এই রাজ্যে যে আলু উৎপাদন হয়েছে সেই আলু গেল কোথায়? আর এটা যদি রাজ্যের বাইরে চলে যায় তার জন্য দায়ী কে? মুখ্যমন্ত্রী বলছেন যোগান আছে, দোকানদাররা বলছেন যোগান নেই। এই যে মাঝখানে তারাই টাকা খাচ্ছে, নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রীর ভাই ভাতি যারা ছাড়া তো এই রাজ্যে আর কেউ টাকা খায় না, ওরাই খাচ্ছে। শনিবার আইএসএল এর মুখোমুখি মোহনবাগান এবং জামশেদপুর, আর এই ম্যাচের জন্য ম্যারিনাস এরিনা এশিয়ার সবচেয়ে বড় টিফো আনতে চলেছে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে তাদের দাবি এই টিফো নামাতে চলেছে সিটু রাইড গ্যালারিতে। টিফোর মাপ হল 210 ফিট বাই 60 ফিট, অর্থাৎ 12,600 স্কোয়ার ফিটের মতো। এর জন্য খরচ হচ্ছে প্রায় 1.5 লক্ষ টাকা। তবে এর আগে এত বড় টিফো নামানো হয়নি। এশিয়াতে বৃহত্তম টিফো নামাতে চলেছে ম্যারিনাস এরিনা ফ্যান ক্লাবে। এই ক্লাবের সদস্য কৌস্তব দেবনাথ জানিয়েছেন, 23 নভেম্বর শনিবার যুব ভারতীর মাঠে খেলা রয়েছে মোহনবাগান এবং জামশেদপুরের। সেই দিনই তারা এশিয়ার সবচেয়ে বড় টিফো নামাতে চলেছে। সঙ্গে তিনি এও জানিয়েছেন, এর পোস্টার তৈরিতে প্রচুর ম্যান পাওয়ার এবং বুদ্ধি যুক্ত রয়েছে। শীতের শুরুতেই শহর কলকাতায় শিল্পীদের নিয়ে উৎসবের উদ্যোগ। উৎসবের পোশাকি নাম আমি আর্টস ফেস্টিভ্যাল। সেই অনুষ্ঠানের সেন্টার অফ অ্যাট্রাকশন ছিলেন পিয়া চক্রবর্তী এবং পরমব্রত। অনুষ্ঠান মঞ্চে পিয়ার গানের একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল। যে ভিডিওটিতে দেখা যাচ্ছে গান গাইছেন পিয়া, সঙ্গে গিটার বাজাচ্ছেন পরমব্রত। সোশ্যাল মিডিয়াতে এই ভিডিও পোস্ট করতেই কমেন্টে কটাক্ষে ভরিয়েছেন নেটিজেনরা। কেউ কমেন্ট করেছেন, অখিল বন্ধু ঘোষের এই কালজয়ী গানটির কি দুর্দশা করেছেন ওনারা। আবার কেউ কমেন্ট করেছেন, 12টা বেজে গেল যে। পরম পিয়ার গান চেয়ে নেটিজেনদের খুব একটা খুশি করতে পারেনি তা স্পষ্ট। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।